বিভব শক্তি ও গতি শক্তির মধ্যে তুলনা। এখন আমরা বিভব শক্তি আলাদাভাবে দেখছি আর গতি শক্তিকে মাত্র দেখলাম। এখন বিভব শক্তি আর গতি শক্তির ভিতরে একটা সম্পর্ক নিয়ে আসবো আমরা, যে যদি কোনো একটা পয়েন্টের গতি শক্তি কত সেটা চাই, বা আছে যে মোট টোটাল শক্তিটা কত হবে, তখন আমাদের বিভব শক্তি গতি শক্তি দুইটা যোগ করা লাগবে, শক্তির সংরক্ষণশীলতা মানবে কিনা সেটাও দেখা লাগবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো বিষয়টা হচ্ছে এমন যে এই একটা তল, এই তলের এটা আমরা মাঝে লিখি, এই আছে একটা তল, এই তলের এইচ মিটার উচ্চতা, এই আছে একটা এইচ মিটার একটা উচ্চতা। এই এইচ মিটার উচ্চতার এই বিন্দুতে, এই যে এইচ মিটার, এখানে একটা এম ভরের একটা বস্তু রয়েছে, এম ভরের একটা কি রয়েছে, বস্তু রয়েছে। এখন এই বস্তুটাকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই, অবশ্যই সে নিচের দিকে আসবে। যখন এখানে রয়েছে এই অবস্থায়, তার ভিতরে কি শক্তি রয়েছে, সুপ্ত অবস্থায় রয়েছে, ছেড়ে দিলেই সে কি গতি শক্তি অর্জন করছে, এই সুপ্ত অবস্থায় রয়েছে তার কি বিভব শক্তি, আর নিচে যখন তুমি ছেড়ে দিবা আস্তে আস্তে কি একটা গতি শক্তি অর্জন করবে। দেন আবার যখন নিচে চলে আসবে তখন কি হবে, সেটা জিরো হয়ে যাবে। এখন কোন বিন্দুতে বিভব শক্তিটা শূন্য, কোন বিন্দুতে গতি শক্তিটা শূন্য, সেটাই আমরা দেখব। এখন প্রথমে মনে রাখা লাগবে, এই আমরা ধরে নিচ্ছি এটা। এখন এই বিন্দুতে যখন রয়েছে বস্তুটা, এই ক্ষেত্রে যদি তুমি বস্তুটার মোট শক্তি নির্ণয় করতে যাও, তার আগে বলি মোট শক্তিটা হচ্ছে গতি শক্তি আর বিভব শক্তির সমষ্টিকে বলা হবে তোমার মোট শক্তি। তাহলে মোট শক্তি ইকুয়াল মোট শক্তি, মোট শক্তি সমান হচ্ছে তোমার গতি শক্তি যোগ বিভব শক্তি, এটা হচ্ছে তোমার মোট শক্তি। যদি কখনো মোট শক্তি বা যান্ত্রিক শক্তি বলে, মোট শক্তি বা যান্ত্রিক শক্তি যদি কখনো তোমার চাই, যে ঘ নাম্বার প্রশ্ন আছে যে এ বিন্দু বি বিন্দু সি বিন্দুতে যান্ত্রিক শক্তি বা মোট শক্তিটা কত নির্ণয় করো, বা শক্তির সংরক্ষণশীলতা মানছে কি সেটা নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে যান্ত্রিক শক্তি বা মোট শক্তি তাহলে গতি শক্তি প্লাস বিভব শক্তি। এখন প্রত্যেকটা বিন্দুতে আমরা বের করব, এই যে এই বিন্দুর জন্য আমরা গতি শক্তি প্লাস বিভব শক্তি বের করব। দেন এই একটা বিন্দু, এই বিন্দুর জন্য আমরা গতি শক্তিটা বা বিভব শক্তিটা, গতি শক্তি আর বিভব শক্তিটা বের করব। আবার যখন সে ভূপৃষ্ঠে পতিত হবে, ভূপৃষ্ঠে পতিত অবস্থায় সেটা আমরা বের করব। তাহলে টোটাল আমরা বের করব এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দুর জন্য যে কেমন হয়। এখন আমরা এ বিন্দুর জন্য দেখি, এ বিন্দুতে হচ্ছে, এ বিন্দুতে মোট শক্তি, এই বিন্দুতে মোট শক্তি, এই বিন্দুতে মোট শক্তিটা কেমন হবে, গতি শক্তি আর বিভব শক্তির সমষ্টি হবে। আচ্ছা তার আগে একটা কথা বলি, এই যে এই অবস্থানে, এই অবস্থানে যখন থাকবে তখন গতি শক্তি, গতি শক্তি মানে কত, হাফ এম ভি স্কয়ার, এটা প্লাস এম জি এইচ, মানে এটা কি তার বিভব শক্তি। এখন হাফ তো তোমার ধ্রুবক সংখ্যা যেটা রয়েছে থাকবে, এমটার ভরটা তোমার দেওয়া থাকবে কত কেজি। দেন বেগ, বেগটা কি, এখানে একটা বেগের মান লাগবে না। এই অবস্থানে যখন বস্তুটা ছিল তখন স্থির অবস্থানে ছিল না, স্থির অবস্থায় কোনো বস্তুর কি বেগ থাকে, অবশ্যই না। তাহলে এই অবস্থানে কিসের মানটা শূন্য, তোমার ভি এর মানটা শূন্য না, ভি এর মানটা যদি শূন্য হয় তাহলে আলটিমেট এম এর মানটাও শূন্য হয়ে যায়, মানে শূন্য দ্বারা তুমি যেটারে গুণ করবা সেটাই তো শূন্য। তাহলে সর্বোচ্চ উচ্চতায় তোমার গতিশক্তি শূন্য, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তিটা কি হবে, শূন্য। এখানে কি, এখানে আছে গতিশক্তি শূন্য, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য। এতটুকু বুঝছো যে কেন শূন্য, কারণ এই অবস্থায় কোনো তার বেগ নাই, সেজন্য গতিশক্তিটা শূন্য, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য। তাহলে এই যে টোটাল মানটা, এই মানটার মান তোমার কি শূন্য, থাকবে কি তোমার এমজি এইচ, তার মানে সর্বোচ্চ উচ্চতায় কি থাকে, বিভব শক্তি থাকে। এখন বিভব শক্তির ক্ষেত্রে এখানে তোমার এইচ আছে হাইট, হাইটটা তুমি কতটুকু নিবা,
হাইটটা নিবা হচ্ছে একদম ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ যেই বিন্দুতে তুমি বের করতে চাচ্ছ, ভূপৃষ্ঠ থেকে যেই বিন্দু পর্যন্ত তুমি বের করতে চাচ্ছ সেটা হচ্ছে এইচ এর মান। ভূপৃষ্ঠ থেকে যেই বিন্দু পর্যন্ত তুমি বিভব শক্তি নির্ণয় করতে চাচ্ছ ততটুকুর মাঝখানে যে দূরত্বটা আছে সেটা হচ্ছে তোমার এইচ এর মান। তাহলে এই এইচ এর মানটা হবে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যেই বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে চাই, যেই বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে চাই, এইটা এইগুলা তোমারে একদম মাস্ট বি মাথায় থাকা লাগবে। যদি এটা না থাকে তাহলে তোমার দেখবা যে পরীক্ষায় ভুলে যাচ্ছে। আর গতিশক্তি কোথায় শূন্য সেটাও বলে দিছি। বিভব শক্তির মানটা কোন বিন্দু থেকে হাইটের মান এইচ এর মান কতটুকু হবে সেটাও বললাম। দেন এটা গেল তোমার এ বিন্দুর জন্য। তাহলে এ বিন্দুতে আমরা পাবো কি শুধু এমজিএইচ। এমজিএইচ মানে কি বিভব শক্তিটা পাবো, গতিশক্তিটা শূন্য। ঠিক আছে, এরপরে দেখো এ বিন্দু থেকে কাজ শেষ। এখন আমরা আসবো কি বি বিন্দুতে। বি বিন্দুর জন্য গতিশক্তিটা কেমন হবে? বি বিন্দুর জন্য হবে দেখো হাইট এখানে এম ছিল, এই বিন্দুর কাজটা আমাদের শেষ। দেন এখন আমরা আসি কোথায়? বি বিন্দুতে। এখন এই বি বিন্দুর জন্য আমরা কাজটা কি, বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি বি বিন্দুতে মোট শক্তি হবে কি তোমার হাফ এম ভি স্কয়ার প্লাস এমজি এইচ, মানে মোট শক্তি প্লাস গতিশক্তি এইটা। এখন আসো এম এর মানটা আমরা জানি, ভি এর মানটা আমরা দেখব কি হয়, এইচ এর মানটা আমরা দেখব কি হয়। এখন দেখো তাহলে প্রথমে আমরা গতিশক্তির কনসেপ্টে আসি। গতিশক্তির ক্ষেত্রে এম এর মানটা আমরা এখন এড়িয়ে চলি, এম এর মানটা যেহেতু আমাদের লাগছে না, আমরা ভি এর মানটা দেখি। ভি এর মানটা কি, ভি হচ্ছে তোমার ইউ স্কয়ার প্লাস 2gh। এটা হবে কেন হবে, কারণ হচ্ছে এই অবস্থান থেকে যখন তুমি ছেড়ে দিছো সে নিচের দিকে যখন আইছে অভিকর্ষ ত্বরণটাকে টানছে, নিচের দিকে টানছে, তার মানে বেগ বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। এখন কতটুকু হয়েছে বেগের মানটা ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2gh। এখন ইউটা কি, ইউটা প্রাথমিক অবস্থায় ছিল যার কারণে ইউ এর মান হচ্ছে তোমার শূন্য। এখন ভি স্কয়ার ইকুয়াল 2gh এটা পাইছি। জি এর মান 9.8, 2 আছে ধ্রুবক সংখ্যা থাক। এখন পরিবর্তন হবে কি, পরিবর্তন হবে তোমার এইচ এর মানটা। এইচ এর মানটা কতটুকু হবে, এইচ এর মানটা কি আমরা এই নিচ থেকে বি পর্যন্ত নিব নাকি এ থেকে বি পর্যন্ত নিব, এই যে সি বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত নিব নাকি এ থেকে বি পর্যন্ত নিব, এটা একটা সমস্যা তৈরি হয়। এখন গতিশক্তির ক্ষেত্রে আমরা নিব সর্বোচ্চ উচ্চতা থেকে যেই বিন্দুতে তুমি গতিশক্তিটা নির্ণয় করতে চাচ্ছ, সর্বোচ্চ বিন্দু থেকে যেই বিন্দুতে গতিশক্তিটা নির্ণয় করতে চাচ্ছ সেই মাঝখানে যে ডিসটেন্স বা দূরত্ব আছে সেটাই আমরা নিব হচ্ছে গতিশক্তির ক্ষেত্রে হাইট হিসেবে। এতটুকু ক্লিয়ার? এখন এইচ এর মানটা তাহলে কি হবে, এইচ এর মানটা হবে সর্বোচ্চ উচ্চতা থেকে যেই বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে চাই, গতিশক্তি নির্ণয় করতে চাই, সর্বোচ্চ উচ্চতা থেকে যেই বিন্দুতে গতিশক্তি নির্ণয় করতে চাই, মানে এ থেকে বি পর্যন্ত যে হাইটটা আছে সেটা আমরা এখানে কি ব্যবহার করব। এখন আমরা ধরি যে এইচ এর মান হচ্ছে তোমার 100 মিটার হইছে, এইচ এর মান কত 100 মিটার। এ থেকে বি এর দূরত্ব তোমার দেওয়া নাই, কিন্তু বি থেকে সি এর দূরত্ব দেওয়া আছে কত 20 মিটার। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত হবে তোমার
80। তাহলে আলটিমেট উচ্চতা কত হবে তোমার এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত যেটা হবে মানে এইচ মাইনাস 20 মানে 80 মিটার, এটা হবে তোমার এইচ এর মান। এটা গেল তোমার এখানকার এইচ। এখন এমজিএইচ এটা কমপ্লিট। এখন এমজিএইচ, এমজিএইচটা কি বিভব শক্তি, এম এর মান আমরা জানি, জি এর মানও জানি, দেন এখন আমাদের এইচ এর মানটা বের করা লাগবে। এই যে বিভব শক্তিতে কি এইচ এর মানটা আমাদের বের করা লাগবে। এখন এই এইচ এর মানটা কতটুকু হবে, এইচ এর মানটা কি আমাদের নিজের ইচ্ছা মতো নিব? অবশ্যই না। বিভব শক্তির ক্ষেত্রে সর্বদাই তোমার ভূপৃষ্ঠ থেকে তুমি যেই বিন্দু পর্যন্ত নির্ণয় করতে চাচ্ছ বা যেই বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে চাচ্ছ মাঝখানে ডিস্টেন্স সেটা, তার মানে সি থেকে বি পর্যন্ত যে উচ্চতা আছে না, সি থেকে বি পর্যন্ত যে উচ্চতা আছে সেটা হবে কিসের মান তোমার এইচ এর মান। তাহলে এখানকার এইচটা হবে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে যে বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে চাই, যে বিন্দুতে বিভব শক্তি নির্ণয় করতে চাই সেই বিন্দুর, সেই বিন্দু থেকে ভূপৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব, সেই বিন্দু থেকে ভূপৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব, ভূপৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব। বুঝছো? তাহলে এইচ এর মান দুইটা, এখানকার একটা এইচ এর মান, এখানকার একটা এইচ এর মান। এই এইচ এর মানটা হচ্ছে তোমার গতি শক্তির ক্ষেত্রে, আর এই এইচ এর মানটা হচ্ছে কি তোমার বিভব শক্তির ক্ষেত্রে। তার মানে এইটা হচ্ছে তোমার গতি শক্তির ক্ষেত্রে, গতি শক্তির উচ্চতা, উচ্চতা নির্ণয়, গতি শক্তির উচ্চতা নির্ণয় এটা। আর এটা কি, এটা হচ্ছে তোমার বিভব শক্তির উচ্চতা নির্ণয়। বিভব শক্তির উচ্চতা নির্ণয়। তাহলে আশা করি বুঝছো বিষয়টা কি। তাহলে বি বিন্দুতে আলটিমেট কিন্তু কোনোটার মান শূন্য নাই, এটাতে খেয়াল করে দেখতে হবে যে আমাদের বি বিন্দুতে কোনো গতিশক্তির মানও শূন্য নাই বা বিভব শক্তির মানও শূন্য নাই, মানে দুইটার মানই আছে, দুইটার মান আলটিমেট যোগ করলে আমরা পাবো হচ্ছে কি ওই যে এ বিন্দুতে যে মানটা পাইছিলাম না ঠিক সেই মানের সমানই হবে। মানে বিষয়টা এমন যে তুমি যেই কয়টা বিন্দুতে গতি শক্তি বিভব শক্তি বা মোট শক্তি বা সংরক্ষণশীলতার সূত্র মানাতে চাও প্রত্যেকটা বিন্দুতেই তোমার মানগুলো এক হওয়া লাগবে। যদি এক না হয় তাহলে তোমার অ্যান্সার ভুল, এতটুকু শিওর থাকো যে প্রত্যেকটা বিন্দুতে যদি সমান না হয় তাহলে তোমার অ্যান্সার ভুল। এখন আমরা অঙ্ক করার সময় দেখবো বিষয়টা। এটা গেল তোমার কি বি বিন্দুতে। এখন আসবে কোন বিন্দু, সি বিন্দু। দেখো সি বিন্দুর জন্য কি করতে পারি, সি বিন্দুটা হচ্ছে এমন যে এইচ মিটার উচ্চতায় এখানে একটা বস্তু রয়েছে যার ভর ছিল হচ্ছে এম, আর তিনটা বিন্দু ছিল, এটা ছিল সি, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে তোমার কি এ। হয়েছে? এখন আমরা এ বিন্দু বি বিন্দুতে বের করছি মোট শক্তি, এখন বের করব কোন বিন্দু, সি বিন্দু। সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তির কথা হবে গতি শক্তি হাফ এম ভি স্কয়ার প্লাস বিভব শক্তি এম জি এইচ, এইটা। এখন এখানেও তো তোমার আমার সে এবার মান রয়েছে তাই না, এখানে যে ভি রয়েছে আবার এইচ রয়েছে, এখন কোনটা কি নিব সেটা দেখি। এম গুলোকে আমরা আপাতত এড়িয়ে চলি, এম এর মান দরকার নাই, তাহলে আমরা ভি স্কয়ারের মানটা দেখি। ভি স্কয়ার ইকুয়াল কি ইউ স্কয়ার, ভি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2gh, এটা ইউ এর মানটা 0। এখন 2gh, 2gh, এইচ এর মানটা কত হবে একদম ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে এইচ এর মানটা কত হবে, ভূপৃষ্ঠে এইচ এর মানটা হবে ওই যে সর্বোচ্চ উচ্চতা আছে না, সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। তাহলে এখানকার এইচ এর মানটা হবে হচ্ছে
সর্বোচ্চ উচ্চতা থেকে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে কিসের মান তোমার এইচ এর মান। তার মানে ওই এ থেকে সি পর্যন্ত টোটাল যে হাইটটা আছে না, সেটা কিসের মান হবে তোমার এইচ এর মান। এটা গেছে। এখন এই যে mgh বিভব শক্তি, এটারে ধরো তো কি করা যায়, mgh, mgh টা হবে হচ্ছে m এর মান তো আমরা জানি, g এর মানটাও জানি, দেন h এর মানটা কি, এই h এর মানটা সব সময় আমরা বিভব শক্তির ক্ষেত্রে কোথা থেকে কাউন্ট করছিলাম, ভূপৃষ্ঠ থেকে যে বিন্দু পর্যন্ত নিব। তাহলে এখন ভূপৃষ্ঠ থেকে তুমি তো যাবা ভূপৃষ্ঠেই, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই, এখান থেকে নড়বো না, উপরে উঠবো না, নিচেও যাবো না, তাহলে আলটিমেট কি আমার কোনো স্মরণ ঘটছে না, তার মানে আমার হাইটের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে এইচ এর মানটা কত হবে তোমার 0। তাহলে ভূপৃষ্ঠে এইচ এর মানটা কি, এখানকার এইচ এর মান হচ্ছে 0। এইচ এর মান যেই 0, তাহলে কোন শক্তি 0, বিভব শক্তি 0। তাহলে ভূপৃষ্ঠে কি বিভব শক্তি হচ্ছে 0। ভূপৃষ্ঠে বিভব শক্তি 0, এটা হচ্ছে তোমার ভূপৃষ্ঠে বিভব শক্তি 0। তারপর এখানে আসো, তাহলে এখানে mgh এর মানটা কি 0। তাহলে গতি শক্তি মোট শক্তি হবে কত, মোট শক্তি হবে তোমার গতি শক্তি যেটা না, সেটাই হবে তোমার মোট শক্তি। মানে ভূপৃষ্ঠে একদম ভূপৃষ্ঠে আছে গতি শক্তি যে মানটা, সেটাই হবে তোমার মোট শক্তি। আর সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি যে মানটা, সেটা হবে টোটাল শক্তি। বুঝছো, আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা দেখি তো কি কি করলাম। এই যে এখানে যে বিভব শক্তি এবং গতি শক্তির মধ্যে তুলনার ক্ষেত্রে কোন বিন্দুতে কোনটা শূন্য হবে সেটা দেখছি। এই বিন্দুতে কি সর্বোচ্চ উচ্চতায় তোমার হচ্ছে গতি শক্তিটা 0, বিভব শক্তি যে মানটা হবে সেটা হচ্ছে মোট শক্তি। তারপরে বি বিন্দু মানে একদম মিডল পয়েন্টে যখন আইছি, তখন বি বিন্দুতে এইচ এর মানটা আছে, মানে গতি শক্তির ক্ষেত্রে এইচ এর মানটা একটা, বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর মান আরেকটা। এটা একটু হাইলাইট করে দিই, যে উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে এটা, দেন এখানকার হচ্ছে এই যে এই মানটা, এই দুটো আছে এইচ এর মান। তারপরে আরেকটা কি দেখলাম আমরা, আরেকটা হচ্ছে যে একদম যখন তুমি ভূপৃষ্ঠে দাঁড়ায় থাকবা তখন মোট শক্তিটা কত হবে। আশা করি বুঝছো বিষয়টা। এখন আমরা ম্যাথে যাই, ম্যাথে যে দেখি ম্যাথ কেমন। 49 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/4 হবে। আচ্ছা, কোন বিন্দুতে কত গুণ বা কত বেগে নিক্ষেপ করলে কি হবে সেটার একটা কনসেপ্ট আছে, এটা আগে চলে আসছে। দেন আমরা আরেকটা সলভ করে আসি। সলভ হচ্ছে এই যে এটা, একটি বস্তু এইচ উচ্চতায়, এইচ মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলে কোন উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির n গুণ হবে। যেমন এইচ এর মান তোমার, এটা এমসিকিউ এর ক্ষেত্রে যেটা আমরা এখন বের করবো, সেটা এমসিকিউ এর ক্ষেত্রে যে তুমি 10 সেকেন্ডে অ্যান্সার সলভ করতে পারবা। যদি সৃজনশীল আকারে করতে চাও বা লিখে করতে চাও অনেক সময় লাগবে, সেখানে তুমি 10 সেকেন্ডের ভিতরে এমসিকিউ করতে পারবা। দেখো বিষয়টা হচ্ছে একটি বস্তু এইচ মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলে কোন উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির n গুণ হবে। দেখো এটা ভূপৃষ্ঠ, আর এই যে সেই বস্তুটা, এই বস্তুটার উচ্চতা কত, এইচ মিটার। মানে এই বস্তুটাকে তুমি ছেড়ে দিছো, এখান থেকে ছেড়ে দিছো, সে ভূপৃষ্ঠ পর্যন্ত আসবে, বুঝছে, আলটিমেট আসবে। এখন এত মিটার ছেড়ে দিলে কোন উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির n গুণ হবে। আমি ধরে নিই যে ভূপৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় বা এক্স মিটার, ভূপৃষ্ঠ থেকে এক্স মিটার উচ্চতায়, এই যে এই উচ্চতায় ভূ ভূপৃষ্ঠ থেকে এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির কি গুণ হবে, n গুণ হবে এইটা। এখন দেখো ফর্মুলা কি চাইছে, বিভব শক্তি হচ্ছে mgh, বিভব শক্তি গতি শক্তি হাফ এম ভি স্কয়ার, গতি শক্তির কি গুণ হবে, n গুণ হবে। বুঝছো সত্যটা কি, যে বিভব শক্তি গতি শক্তির n গুণ হবে। ঠিক আছে, ফর্মুলা ক্লিয়ার। এখন দেখো এখানকার এম বাদ যায়,
তাহলে আলটিমেট থাকবে কি জিএইচ ইকুয়াল এন ভি স্কয়ার ডিভাইডেড 2, এটা হয়। এখন এখানে যে ভি স্কয়ার, এই ভি স্কয়ারের মানটা কি তুমি জানো? বেগের মানটা ভি স্কয়ার যেটা তো বেগ না, এই বেগের মানটা কি তুমি জানো? এখন এই যে এই বস্তুটা যখন নিচের দিকে পড়বে তখন একটা ভি বেগ প্রাপ্ত হবে, ও সে ভি বেগ প্রাপ্ত হবে। এখন এখন ওই ক্ষেত্রে বেগের মানটা কত হবে? বেগের মানটা হবে হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2জি এইচ, 2জি এইচ। এখন এটা কি গতিশক্তির ক্ষেত্রে না? গতিশক্তির ক্ষেত্রে এইচটা কোনটা হবে? গতিশক্তির ক্ষেত্রে এইচটা হবে সর্বোচ্চ উচ্চতা থেকে তুমি যে বিন্দুতে নির্ণয় করতে চাচ্ছ সেই বিন্দু পর্যন্ত। তাহলে এই যে সর্বোচ্চ উচ্চতা, এখান থেকে তুমি এই বিন্দুতে আসবা, তাই না? এই বিন্দুতে আসবা, তাহলে এই সর্বোচ্চ থেকে এই বিন্দুতে উচ্চতা কত হবে? আলটিমেট উচ্চতা হচ্ছে এইচ, আর এতটুকু উচ্চতা আমরা ধরে নিয়েছি এক্স, তাহলে এর উচ্চতা হবে হচ্ছে এইচ মাইনাস এক্স, এতটুকু। বিষয়টা বুঝছো যে টোটাল উচ্চতা তোমার এইচ, আমি ধরে নিয়েছি ভূপৃষ্ঠ থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে এক্স, তাহলে আলটিমেট উচ্চতা কত হবে? এইচ মাইনাস এক্স। তাহলে এই এইচ এর মানটা কত হবে? আচ্ছা ইউ এর মানটা তো শূন্য, তাহলে 2জি ইন্টু এইচ মাইনাস এক্স, এটা হয় এইচ এর মানটা। তারপরে দেখো, তাহলে ভি স্কয়ার ডিভাইডেড 2, এই 2 এর দ্বারা ভাগ করে দিলাম, তাহলে জি ইন্টু এইচ মাইনাস এক্স, এটা লেখা যায়। এখানে আসো, n ইন্টু ভি স্কয়ার ডিভাইডেড 2, ভি স্কয়ার ডিভাইডেড 2, তাহলে ভি স্কয়ার ডিভাইডেড 2 কি জি ইন্টু এইচ মাইনাস এক্স, জি ইন্টু এইচ মাইনাস এক্স, তাহলে জি ইন্টু এইচ মাইনাস এক্স ইকুয়াল কি জিএইচ, এটা বুঝতো। এখন প্রশ্ন হচ্ছে এখানকার প্রশ্ন পরে, কারণ জি দুইটাই বাদ, তাহলে আলটিমেট থাকবে কি এইচ ইকুয়াল এন ইন্টু এইচ মাইনাস এক্স, এইটা। এখন এই এইচটা কি? এই এইচটা কিসের ক্ষেত্রে? এই এইচটা না তোমার বিভব শক্তির ক্ষেত্রে। তাহলে বিভব শক্তি আমরা কি ধরছিলাম? ভূপৃষ্ঠ থেকে যে বিন্দু পর্যন্ত নিব সেই বিন্দুর দূরত্ব মাঝখানের, এতটুকু দূরত্ব কত তোমার? এক্স। তাহলে এই এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে এক্স, তাহলে এন এইচ মাইনাস এন এক্স, এটা লেখা যায়। এখন এক্স প্লাস এন এক্স ইকুয়াল এন এইচ, এক্স প্লাস এন এক্স। এর পরবর্তী পেজে দেখি তো, কি পাইছি আমরা? এন এক্স প্লাস এন এক্স, এক্স প্লাস এন এক্স ইকুয়াল এনএইচ, এনএইচ, এটা পাইছি। এখন লাগবে কিসের মান আমাদের? এক্স এর মান। তাহলে এক্স এর মান যদি এক্স কমন নিলে কত হয়? 1 প্লাস এন ইন্টু হচ্ছে এনএইচ, এটা। তাহলে আলটিমেট এক্স ইকুয়াল হবে এনএইচ ডিভাইডেড এন প্লাস 1। পাইছি আমরা একটা সূত্র। তাহলে তোমার কোন বিন্দুতে কোন বিন্দুতে তোমার গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে? x ইকুয়াল এনএইচ ডিভাইডেড n প্লাস 1। এখন nটা কি? nটা হচ্ছে বিভব শক্তি গতিশক্তির কত গুণ? বিভব শক্তি গতিশক্তির কত গুণ? গতিশক্তির কত গুণ? 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, যেটা বলবে সেটা তুমি n এর জায়গায় বসাবা। এইচটা কি? এইচটা হচ্ছে টোটাল সম্পূর্ণ উচ্চতা। সম্পূর্ণ উচ্চতা। আর n এর মান তো আমরা দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে যে বিভব শক্তি গতিশক্তির সমান, বিভব শক্তি কি গতিশক্তির সমান কোন বিন্দুতে? তাহলে n এর মানটা কত? সমান মানে n এর মান হচ্ছে 1, তাহলে বিভব শক্তি গতিশক্তির সমান কোন বিন্দুতে বা কোন উচ্চতায়?
কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান, তাই না? কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান, গতিশক্তির সমান। এখন দেখো সমান মানে কি, উভয় পক্ষ সমান হবে, তাহলে n এর মান কত 1, তাহলে n এর মান যদি তুমি 1 বসাও, x ইকুয়াল 1h ডিভাইডেড 1 প্লাস 1 আলটিমেট h ডিভাইডেড 2। তাহলে কি পাইছি আমরা, যে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান h ডিভাইডেড 2, মানে টোটাল উচ্চতাকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে সেই বিন্দুতে কি, মানে একদম মাঝখান বরাবর বিভব শক্তি গতিশক্তির কি হবে, সমান হবে। এখন প্রশ্ন এমন যে একটা একটা বস্তুকে, এই বস্তুটা এই বিন্দুতে রয়েছে, এর উচ্চতা হচ্ছে তোমার 100 মিটার, ওই উচ্চতা কত মিটার, 100 মিটার। এখন ওই বিন্দু থেকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, কোন বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে, বিভব শক্তি গতিশক্তির কয় গুণ হবে, 3 গুণ হবে। তাহলে 3 গুণের ক্ষেত্রে কি করবা, x ইকুয়াল আমাদের সূত্র পাইছে কত, nh ডিভাইডেড n প্লাস 1, n এর মান কত 3 গুণ, তাহলে এখানে আছে 3 ইনটু h এর মান কত 100 ডিভাইডেড n প্লাস 1, n এর মান হচ্ছে 3 প্লাস 1, তাহলে কত আসে 300 ডিভাইডেড 4, মানে এইটারে যেটা ভাগ করলে যে মানটা আসবে সেই বিন্দুতে কি হবে, বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে। ক্লিয়ার? এখন এরপরে যাই আমরা, এরপরে আছে কি, এরপরে আছে ক্ষমতা ও কর্মদক্ষতা, তাই না? ক্ষমতা এবং কর্মদক্ষতা। এখন ক্ষমতাটা কি আর কর্মদক্ষতাটা কি, এটাই আমরা এখন দেখি। বিষয়টা এমন যে আমরা কাজ দেখছি, শক্তি দেখছি, কাজের উপর, মানে কাজটা, শক্তিটা কাজের উপর নির্ভরশীল। এখন এই শক্তিটা আবার ক্ষমতার উপর নির্ভরশীল। কিভাবে? বিষয়টা এমন যে এই যে বস্তুটা এফ বল প্রয়োগ করছো, ইউ অবস্থানে ছিল, ইউ বেগে ছিল, দেন এস দ্রুত অতিক্রম করছে টি সময়ে, টি সময়ে যদি এস দ্রুত অতিক্রম করে তাহলে সে এই বিন্দুতে এসে পৌঁছাবে, যখন তার বেগ হয়েছে কি ভি, আর ভর তো এম ছিল, এমই রয়েছে, এখানেও এমই রয়েছে, তার মানে বল প্রয়োগ করছো, কি হয়েছে, সরণ ঘটছে, মানে কাজ হয়েছে। তাহলে ডাব্লিউ ইকুয়াল এফ এস, এটা হয়েছে বল প্রয়োগ করছো, কাজ হয়েছে। এখন ক্ষমতা হচ্ছে একক সময়ে, 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে সে কতটুকু কাজ করছে, 1 সেকেন্ডে সে কতটুকু কাজ করছে, বা কাজ করার হারকে কি বলা হবে, ক্ষমতা। কাজ করার হারকে বলা হবে কি তোমার ক্ষমতা। তাহলে ক্ষমতা কি, ক্ষমতা হচ্ছে তোমার কাজ করার হারকে বলা হবে কি, ক্ষমতা। বুঝছো? কাজ করার হারকে কি বলা হবে, ক্ষমতা। হলে পি ইকুয়াল হবে হচ্ছে তোমার ডাব্লিউ ডিভাইডেড টি, একক সময়ে কতটুকু কাজ করছো, একক সময়ে কতটুকু কাজ করছো সেটাই হবে কি তোমার ক্ষমতা। এটা হচ্ছে ক্ষমতা নির্ণয়ের সূত্র, যে পি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড কি টি। এখন ডাব্লিউ ইকুয়াল এফ এস ডিভাইডেড টি, এটা লিখতে পারবা। তারপরে আবার ডাব্লিউ ইকুয়াল এম এ এস ডিভাইডেড টি, এটাও লিখতে পারবা। তাহলে আলটিমেট এতটুকু গেল কি তোমার ক্ষমতা। এখন ক্ষমতা, ক্ষমতা আর কি আছে, কিছু আছে ক্ষমতায়, এতটুকুই আর নাই। এরপরে দেখো পরে ম্যাথের সময় আমরা দেখবো যে ক্ষমতার ভিতরে আর কি কি আছে, কোন টাইপের ম্যাথ আসতে পারে, কোনগুলো আইছে বিগত বছরে, সেগুলো দেখবো। এরপরে আছে কি কর্মদক্ষতা, তাই না? কর্মদক্ষতা দেখো, কর্মদক্ষতা হচ্ছে এমন যে কর্মদক্ষতা, তাই না? যে কখনো তোমরা কি কোনো যন্ত্র বা কোনো কিছু একটা দেখছো যে তুমি ওর উপরে যতটুকু ইনভেস্ট করছো
একদম ঠিক সমপরিমাণ পাইছো। মানে বিষয়টা এমন যে তুমি কোনো একটা কাজ করতে গেছো, তুমি কাজ করতে পারো 100%, কিন্তু কোনোদিন কি তুমি 100% কাজ করো না তো। মানে বিষয়টা এমন না যে কোনো কিছু তুমি যদি 100% কখনোই সম্ভব না। এটা তুমি যখন ইন্টারমিডিয়েট বা তাপগতিবিদ্যার ওখানে একটা ল আছে যে তুমি কোনো বস্তু বা কোনো একটা যন্ত্রের উপরে 100% কখনোই কাজ পাবা না, তার থেকে 99.99% পাবা, কিন্তু 100% সম্পূর্ণ কখনো পাবা না। এটা হচ্ছে সেই কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে তোমার প্রকাশ করা হচ্ছে ইটা দ্বারা। ইটা ইকুয়াল হচ্ছে টোটাল তোমার যা ক্ষমতা আছে, মানে তোমার কাজ করার যে ক্ষমতাটা আছে, ক্ষমতা আছে কত, পি ইন, মানে যেটা তোমার নিজের ক্ষমতা 100% যেটা আছে। এখন 100% প্রয়োগ করার পর তুমি কতটুকু কাজ করতে পারছো, কতটুকু কি করতে পারছো, কাজ করতে পারছো, কতটুকু কাজ করতে পারছো, পি আউট। ইন করছো, পি ইন হচ্ছে তোমার টোটাল তুমি কতটুকু তারে দিছো আর তার থেকে কতটুকু পাইছো, মানে একটা করবে ইন আর একটা হবে কি আউট, গুণ হচ্ছে 100%। এটা হচ্ছে কি তোমার কর্মদক্ষতা, যে কোনো একটা যন্ত্রকে তুমি যে পরিমাণ কাজ দিছো, যন্ত্রটা কতটুকু করছে তার 100%ই হবে হচ্ছে কর্মদক্ষতা। এটা হলো কর্মদক্ষতা। এখন কর্মদক্ষতা ম্যাথ আছে, আমরা ম্যাথ সলভ করি তাহলে আমাদের আরো ভালো লাগবে। দেখো 4.9 কিলো ওয়াট একটি ইঞ্জিনের, তার আগে একটা এখানে দেখো যে যে ক্ষমতার এককটা হচ্ছে ওয়াট। ক্ষমতার এককটা কি, একক হচ্ছে ওয়াট। দেখো 4.9 কিলো ওয়াট একটি ইঞ্জিন 1000 লিটার পানি 1 মিনিটের দালানের ছাদে উঠাতে পারে। ছাদের উচ্চতা নির্ণয় করো। 1 লিটার সমান হচ্ছে 1 কেজি, মানে 1 লিটার সমান 1 কেজি, মানে হচ্ছে টোটাল ভর হচ্ছে 1000 কেজি। দেওয়া আছে কি 4.9 কিলো ওয়াট, মানে পি এর মানটা দেওয়া আছে ক্ষমতা, তাহলে পি ইকুয়াল কি, পি এর মান হচ্ছে 4.9 কিলো ওয়াট বা 4900 ওয়াট। তারপরে 1000 লিটার পানি, 1000 লিটার পানি মানে এম এর ভর হচ্ছে তোমার 1000 কেজি। দালানের ছাদে তুলতে 1 মিনিটে, টি এর মান দেওয়া আছে হচ্ছে 1 মিনিট বা আছে 60 সেকেন্ড। দালানের ছাদে উঠাতে পারে, ছাদের উচ্চতা নির্ণয় করো, মানে কি বের করা লাগবে, এইচ এর মান। এখন দেখো তুমি জানো কি ক্ষমতা পি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড টি, তাহলে ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ ডিভাইডেড টি, এটা ইকুয়াল কত পি, তাহলে পি টি ইকুয়াল এম জি এইচ, এইচ ইকুয়াল হচ্ছে পিটি ডিভাইডেড এম জি। এখন পি এর মান কত, পি এর মান দেওয়া রয়েছে হচ্ছে 4900, টি এর মান আছে 60 সেকেন্ড, দেন এম এর মান কত দেওয়া আছে 1000 কেজি, ইন্টু জি এর মান আছে 9.8, এটা তোমাদের মুখস্থ মান। জি জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8। এখন দেখো এখানকার 3 শূন্য, 9 ইন্টু 6 ডিভাইডেড 9.8, আলটিমেট এটা ক্যালকুলেশন করলে এইচ ইকুয়াল 49 ইন্টু 6 ইন্টু 10 ইন্টু 10 ডিভাইডেড হচ্ছে 98। আর এটা যদি তুমি ক্যালকুলেশন করো, আরে ক্যালকুলেশন তো এটা এর কাটলে কত হয় 2, এর কাটলে হচ্ছে 5, 5 কত মানে 30 মিটার, বুঝছো? তাহলে এইচ এর মান কত হবে তোমার 30 মিটার। এটা তো সহজ ম্যাথ ছিল, আর আমরা একটু কঠিন ম্যাথ দেখি তো। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করছি। এর পরবর্তীতে যখন আসবো তখন আমরা হচ্ছে এই চতুর্থ অধ্যায়ের স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি, ওটা একটা বিরোধ আলোচনা আছে, ওটা নিয়ে আলোচনা করব। তারপরে বুলেট সংক্রান্ত যেগুলো আছে না, যে তক্তা ভেদ করতে পারবে কি পারবে না, কতটুকু ভেদ করবে, কতটুকু ভেদ করার পর বেগ অর্ধেক হবে বা হাফ হবে বা 1/4 হবে, কতটুকু হবে সেই মানগুলো আমরা বের করে দেখবো সামনের ক্লাসে। আশা করি ক্লাসটা সবাই সম্পূর্ণ দেখবা। আর গত ক্লাসটা যদি দেখে না থাকো সেটা আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবা, আশা করি ওখান থেকে দেখে নিবা।
সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। নলেজ পয়েন্ট একাডেমি, স্বপ্ন পূরণের লক্ষ্যে থাকো এগিয়ে।